ভূমি আর লোকির হাতে মার খেয়ে সুরেন্দ্র পালিয়ে গেল। নিজের অপার শক্তির অপমানেতে দুঃখ হচ্ছিল সুরেন্দ্রর। যে কোনোভাবে তার অপমানের বদলা নেওয়ার জন্য অতলের পাহাড়ে জ্বলছিল। আমি বাচ্চাদের হাতে হেরে গেলাম, এই সতল মুকুট থাকার পরেও কি লাভ? আমি মন্ত্রকাকিকে মেরে সব থেকে বেশি শক্তিশালী কি করে হতে পারবো? বলো আতাল, বলো। প্রিয়, ও প্রিয়, পেছনে ঘুরে তাকাও। প্রিয়, পেছনে ঘুরে তাকাও না। প্রিয়, ও প্রিয়, পেছনে ঘুরে তাকাও না। অনেক বছর আগে মহুয়া গ্রামে কমলা নামের এক ভূত খুব অতিষ্ঠ করে রেখেছিল। তখন গ্রামের লোকেদেরকে মন্ত্রজানা কাকি বাঁচিয়েছিল। কিন্তু মহুয়ার সীমানার পারে ভূতেদের রাস্তার থেকে কিছু দূরে লোকেদের থেকে দূরে নিজের বাড়িতে থাকত। যে কোনো গ্রামে ভূত, প্রেত, পিশাচ, জাদু আর তান্ত্রিক আত্মাতে পীড়িত লোকেদের সাহায্য করত। মহুয়াতে এখন অন্য পিড়ি এসে গেছে। সীমানার নিয়ম আর পূর্ণিমার দিনের নিয়ম সব বন্ধ করে দিয়েছে পালন করা। ভূতেদের রাস্তা যে বিচিত্র শিলাগুলো দেখা যেত, এখন আর দেখা দেয় না। গ্রামের লোকেরা ভাবল ওদের আর কোনো সমস্যা নেই, আর ওরা শান্তিতে জীবনযাপন করছিল। এরই মধ্যে গ্রহ কুটুম্বীর ঘড়ির কারণে মন্ত্রজানা কাকি নিজের পরিবারের সাথে বেতাল পাহাড়ে লোকানোর ফয়সালা করে আর সব খারাপ আত্মার প্রভাব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। একদিকে এইসব হচ্ছিল, অন্যদিকে মহুয়াতে থাকা অন্য একটা পরিবার নিজেদের চাষের জমিতে কাজ করছিল। তোমার ছায়া যথেষ্ট মা, জীবনটা ভালো করে কেটে যাবে। এতটুকু জল যথেষ্ট না আরো দেব? খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও। গাছের আবার পেট হয় নাকি? এটা তোমার সরলতা না তো আর কি? মহাদেব খুবই পরিশ্রম করত, কিন্তু সবাই ভাবত ও একটা পাগল, কারণ সবসময় অন্য দুনিয়ায় থাকত, গাছের সাথে কথা বলতো। মহাদেবের বউ রাধিকা খুবই ভালো মেয়ে। রাধিকা নিজের স্বামীকে খুবই ভালোভাবে দেখাশোনা করত, চাষের জমিতেও খুব পরিশ্রম করত। ও যেটা করার জন্য ভেবে নিত সেটা করেই ছাড়ত। ওদের বিয়ে হয়ে অনেক বছর হয়ে গিয়েছিল, কিন্তু ওদের কোনো বাচ্চা হয়েছিল না। কিছু বছর আগে শহর থেকে মেলা দেখে আসার সময় রাস্তার মাঝখানে ওরা একটা বাচ্চা পেয়েছিল। আদর করে ওর নাম কোমল রেখেছিল, খুব যত্ন করে ওকে বড় করছিল। কোমল জন্মের থেকে বোবা ছিল, কিন্তু এটা কেউ জানত না যে কোমল আত্মাদের দেখতে পারত। ও আত্মাদের দেখতে পারে এই কথাটাও বলার জন্য ওর কাছে আওয়াজ ছিল না। অশিক্ষিত থাকার কারণে লিখতেও পারত না। ও মা বাবার সাথে চাষের জমিতে চাষ করে আরাম করে জীবনযাপন করছিল। কিছু বছর পরে একদিন রাধিকা জমিতে একটা আজব মাটির ঢিপি দেখল। এটা আবার কি? কাল অবধি তো এই লাল ঢিপিটা ছিল না, হঠাৎ করে কোথা থেকে উঠে আসলো? দেখতেও কি আজব, সাপের ঘর নয় তো? এরকম ভেবে স্বামীকে ডাকলো আর ঢিপিটাকে দেখালো। শুনছ, তুমি এই মাটির ঢিপিটা দেখেছ? এটা সাপের ঘর নয় তো? ভেঙে দেব কি?
না রাধা, সাপের ঘর হোক কিংবা পিঁপড়ের, যেই হোক আমাদের মতন জীব, এটা ভাঙা পাপ। ঠিক আছে ঠিক আছে, আমাদের জন্য কোনো বিপদ আনবে না তো। এমনটা বলে ওটাকে ওরমভাবে ছেড়ে নিজেদের কাজ করছিল। সকাল হয়ে আসছিল। প্রিয়, ও প্রিয়, প্রিয়, ও প্রিয়, প্রিয়, ও প্রিয়, প্রিয়, ও প্রিয়। গ্রামে ঘুমিয়ে থাকা লোকেরা আওয়াজটা শুনতে পায় আর চমকে সবাই উঠে পড়ে। কিন্তু আওয়াজটা কোন দিক থেকে আসছে, কে এইভাবে ওদের ডাকছে, এটা জানতে না পেরে গ্রামের সব লোকেরা আশ্চর্য হয়েছিল, একে অপরের দিকে তাকাচ্ছিল। কিছুক্ষণ পরে ডাকটা বন্ধ হয়ে যায়। ভোর হয়ে আসে। রামলাল বাবা যে চাষের জমিতে কাজ করতে বেরিয়েছিল, রাস্তার মাঝে লাল মাটির ঢিপিটা দেখতে পারল। এইটা কি? এইটা তো কাল রাত্রে ছিল না, হঠাৎ করে লাল মাটির এতগুলো ঘর কি করে হয়ে গেল? এইটা তো বীজ ঘুটে। এমন ভাবতে ভাবতে ও চলে গেল। গ্রামের সব লোকেরা গ্রাম প্রধানের বাড়িতে একত্রিত হলো। আমি ছোটবেলায় প্রিয়, ও প্রিয় যে ডাকতো, সেই ডাকটা কমলা ভূত ডাকে বলে শুনেছিলাম। অনেক বছর পর আবার শুনছি। আবার থেকে আমাদের গ্রামে কোনো বিপদ আসছে না তো? তুমি ভয় পেয়ে আমাদের ভয় দেখিও না। হ্যাঁ সাহেব, আমরা ভূতের রাস্তা অনেক বিদ ঘুটে দেখেছি। এ মাটির ঢিবি কাল ছিল না, আজকে কি করে আসলো? হ্যাঁ, আমার ক্ষেতের রাস্তাতেও ঢিবি আছে। মাটি আছে তো ঢিবি তো হতেই পারে, এর জন্য ভয় কিসের? তোমরা সব জোয়ান, তোমাদের জন্য এসব সাধারণ কথা হবে। কিন্তু আমি যখন ছোট ছিলাম, ভূতেদের রাস্তার থেকে অনেক লোক নিখোঁজ হয়ে গেছিল। কিন্তু আমরা পূর্ণিমার নিয়ম আর অমাবস্যার নিয়ম সব বন্ধ করে ভুল করেছি। চলো আবার থেকে নিয়মগুলো চালু করা যাক। আমরা জানি না এটা কি করে করতে হবে, বাবার সময়তে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। কমলাভূত আবার থেকে ভূতেদের রাস্তায় এসে গেছে। আমাদের গ্রামের রক্ষা কে করবে? এইভাবে গ্রামের সবাই ভয় পেতে শুরু করলো যে কমলাভূত আবার ফিরে এসেছে। এমন ছিল, এক রাতে কোমল নিজের মাকে খুঁজতে খুঁজতে অন্ধকারে মাটির ঢিপির কাছে এসে পৌঁছয়। তুমি কি জানো তোমাদের চাষের এই মাটির ঢিপিতে কে আছে? আমি জানি, বলি। একদিন রাধিকা রাত্রিবেলায় চাষের জমি থেকে বাড়ি ফেরে। ও দেখল ওর ছেলে কয়লার একটা টুকরো দিয়ে দেওয়ালে একটা ভয়ানক চিত্র তৈরি করছে। আমি তোকে কতবার বলেছি, কয়লা দিয়ে রাত্রিবেলায় দেয়ালে দাগ কাটাটা রাত্রিবেলায় ভূতের আমন্ত্রণ জানানোর মতন। আবার কোনোদিন দেয়ালে রাত্রিবেলা কয়লা দিয়ে দাগ টানিস না। এরম ভাবে বকে ছেলে যে চিত্রটা বানিয়েছিল ওটা দেখে ও ভয় পেয়ে গেল। চিত্রটা সত্যি খুব ভয়ানক ছিল। তক্ষুনি দেয়ালে জল দিয়ে ওটাকে পরিষ্কার করে দেয়। আমি তোমার জন্যে পূর্ণ জন্ম নিয়েছি। আমার হাত ধরো, আমাকে বিশ্বাস করো, আমার উপরে বিশ্বাস করো, আমার উপরে বিশ্বাস করো। সেই দিন থেকে মহাদেব এটা পুরোপুরি বিশ্বাস করতে শুরু করলো যে ওর মাটিতে যে লাল ঢিপিটা হয়েছে সেটা পবিত্র, আর এটা থেকে ও ধন সম্পত্তি লাভ করবে। গ্রামের সবাই যখন ঘুমিয়ে পড়ে, একলা অন্ধকারে নিজের জমিতে যায়। মাটির ঢিপিটা ভাঙতে শুরু করে। ওইখানেও একটা আজব রকমের খেলনা পায়। ওটা নিয়ে সে বাড়ি চলে আসে। ওটাকে বিছানার তলায় লুকিয়ে রাখে যাতে কেউ ওটা দেখতে না পায়, আর ঘুমিয়ে পড়ে। প্রিয়, ও প্রিয়, একবার আমার দিকে তাকাও। প্রিয়, ও প্রিয়, একবার আমার দিকে তাকাও। প্রিয়, ও প্রিয়, একবার আমার দিকে তাকাও।
মিষ্টি জল কাছে, তেতো জল দূরে। মিষ্টির কাছে এসো, মিষ্টি জল কাছে, তেতো জল দূরে। মিষ্টির দিকে এসো, মিষ্টি জল কাছে। এইভাবে প্রত্যেকদিন রাতে ঘুমের মধ্যে কথা বলতো। এ কি, এমন তো আগে কোনোদিন করেনি, ঘুমের মধ্যে কথা বলছে, তাও আবার প্রতিদিন একই কথা। নিশ্চয়ই কিছু হয়েছে। এরমটা ভেবে সেদিন থেকে ও স্বামীর উপরে নজর রাখতে শুরু করে। মহাদেব রোজ রাত্রে নিজের বিছানার তলায় থলিতে রুখিয়ে রাখা ওই খেলনাটাকে তাকিয়ে দেখে, আর আবার বিছানার তলায় রেখে দিয়ে এইসব রাধিকা লুকিয়ে লুকিয়ে দেখছিল। অর্ধেক রাতের পর সবাই গভীর নিদ্রায় ছিল। মিষ্টি জল কাছে, তেতো জল দূরে। মিষ্টির কাছে এসো, মিষ্টি জল কাছে, তেতো জল দূরে। মিষ্টির দিকে এসো, মিষ্টি জল কাছে। কোনো আওয়াজ না করে রাধিকা উঠে বিছানার তলা থেকে থলিটা বার করে দেখে একটা পুরনো কাঠের খেলনা। কিন্তু আজব কথা এটা ছিল যে ওর তলা থেকে শেকড় বেরোচ্ছিল। রাধিকা এটাকে খুব মন দিয়ে দেখছিল। দিনের পর দিন মহাদেবের মধ্যে একটা পরিবর্তন আসছিল। আগের মতন মন ভোলা আর পাগল ছিল না। খাবারও অনেক কম খেত, দিনে একবারও ভালো করে খাচ্ছিল না। যখন ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা কি, ও বলে যে ওর খিদে নেই। একদিন ওর বউকে ডেকে, রাধা, আমাদের খেতে সেইটা লাল ঢিবির মাটি নয়, সেইটা মায়ের মতন যে আমাদের সৌভাগ্য আনবে। ঠিক আছে, মেনে নিলাম এটা কোনো ঢিপি না, তোমার মা। তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? না, এমন কোনো কথা নেই, আমি কি লুকাবো? রাধিকা ভেবেছিল সেই রাতে বোধহয় মহাদেব ওকে খেলনাটার কথা বলবে, কিন্তু মহাদেব বলল না। রাধিকা জমিতে কাজ করছিল। আত্মা পেছন থেকে, মা মা, তুমি মা। ডাকটাকে ঘুরে চারিদিকে দেখলো, কিন্তু কাউকে দেখলো না। সন্ধেবেলা যখন চাষের জমি থেকে ফিরছিল, রাধিকার সাথে গঙ্গা মায়ের দেখা হলো। গঙ্গা মা খুবই বুড়ি, এমন কিছু ছিল না যেটা ও জানতো না। খুবই কম বাড়ি থেকে বেরোতো। কি গঙ্গা মা, কোনোদিন তো বাড়ির থেকে বেরো না, আজকে কোনো ব্যাপার আছে এরম ভাবে বাইরে এলে? রামলাল বাবা পরশুদিন বলেছিল যে ওর চাষের রাস্তায় মাটির এক ঢিপি, যেটার আকার একটা আজব, আর হঠাৎ করে এক রাতে বেরিয়েছিল, আর বলছিল যে দিনের পর দিন বেড়েই চলেছে। তাই আমি ওটাকে দেখতে এসেছিলাম। মাটির ঢিপি তো বাড়বেই, তাতে আজব কি? আছে গো, আজব কথা আছে। অনেক বছর আগে আমার ছোটবেলায় গ্রামে খুব কঠিন খরা পড়েছিল। ফসল সব শুকিয়ে গিয়েছিল। লোকে খিদায় জল ছাড়া ছটপট করে মরছিল। তখন এই স্থানটাকে, মাটিটাকে সন্তৃপ্ত করার জন্য একটা যক্ষের বাচ্চাকে বলি দেওয়া হয়েছিল। ওই জায়গাটাতেই এই ঢিপিটা হয়েছে। জীবন্ত পুঁতে দেওয়া হয়েছিল? হ্যাঁ, কিন্তু এর মায়ের আত্মাটা এখনো পর্যন্ত আমাদের গ্রাম ছাড়েনি। এতটুকু বলে ওখান থেকে চলে যায়। সকাল হলো, গ্রামে চলাচল শুরু হয়ে গিয়েছিল। এটা জানার জন্য রাধিকা গ্রামের চৌপালে যায়। ঢিবির কাছে একটা বাচ্চা হারিয়ে গেছে। ঢিপি? কার ঢিপি? কার বাচ্চা? রামলাল বাবার ক্ষেতের রাস্তা সেই ঢিবি। সাপের ঘর যেটা নতুন দেখা গেছে, জয়া দিদার নাতির চটি ওইখানে পাওয়া গেছিল। পাঠশালার থেকে ফেরার সময় সে উধাও হয়ে গেছিল। গ্রামে তাকে সবাই খুঁজছে। রাধিকা এটা শুনে ভয় পেয়ে গেল, কারণ এরম একটা ঢিপি ওদের চাষের জমিতেও হঠাৎ করে উঠে এসছিল। এছাড়া ওর স্বামী মহাদেবও আজব ব্যবহার করছিল, ঘুমের মধ্যে কথা বলছিল, বিছানা তলায় খাটের খেলনায় শিকড় উঠে এসছিল। গ্রামের প্রধান যদি এই ব্যাপারে জানতে পেরে যায়, ওদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হবে।
যে ওদের বাড়িতে আর চাষের জমিতে কিছু খারাপ শক্তি আছে। ভেতরে ভেতরে চিন্তায় পড়ে যাচ্ছিল, কাউকে কিচ্ছু বলল না। যখন ও ঘুমোচ্ছিল, ও কিছু নড়াচড়ার আওয়াজ শুনল। ঘুম থেকে উঠে গিয়ে যখন দেখল মহাদেব অন্ধকারে একলা হেঁটে যাচ্ছিল, চুপচাপ করে স্বামীর পেছনে হাঁটা দিল রাধিকা। ওর স্বামী রামলাল বাবার চাষের জমির ঢিপিটার কাছে গেল, হাঁটু গেড়ে বসে পড়ল, নিজের সাথে আনা চালের দুটো টুকরো ঢিপির কাছে রেখে দিল। ঢিবিতে টকরি, টকরিতে খাট খাট খাট, খড় মাথা ওঠো, মাটির কথা শুনো না। ঢিবিতে মাটি, মাটিতে রহস্য, তালা আছে বিনা দরজার, পালকি ঝুলছে বিনা সাজে। রাধিকা ভয়ে আর আশ্চর্য হয়ে সব দেখছিল, বুঝতে পারছিল না ওর দুঃখের কথা কাকে জানাবে। চুপচাপ করে বাড়ি ফিরে আসে। যখন ও শুয়ে পড়ে, ওর বাড়ির দেওয়াল থেকে একটা ছোট্ট বাচ্চার আওয়াজ ফিরে ফিরে আসছিল। মা, এটা আমি মা, আমি। অনেকক্ষণ পরে ভোরবেলায় ওর চোখ লেগে যায়। যখন জেগে ওঠে, স্বামী বাড়িতে ছিল না। কোমল বাড়ির পেছনের দেয়ালে আজব কিছু কয়লা দিয়ে চিত্র বানাচ্ছিল। কতবার তোকে বোঝালাম, দেওয়ালে কয়লা দিয়ে দাগ কাটিস না, আবার থেকে এরকম করলে মার দেবো কিন্তু। এরম ভাবে রেখাগুলো মেটানোর সময় দেখলো, তাহলে কি আমার ছেলেও ওই খেলনাটাকে দেখেছে? ও এরকম একটা চিত্র কেন বানালো যেটাকে কাটলেই রক্ত বেরোবে? এইসব দেখে মনে হচ্ছে আমরা সবাই খুব একটা বড় বিপদে আছি। এক্ষুনি কাউকে না কাউকে এটা বলে সাহায্য পেতেই হবে। কিন্তু এই সব মামলায় আমাদের সাহায্য কে করতে পারে? এরম কথা ভেবে ও গঙ্গা মায়ের কাছে যায় আর নিজের বাড়িতে হয়ে থাকা সব ঘটনার কথা বলে। গঙ্গা মা, গ্রামে একটা ছেলে নিখোঁজ হয়ে গিয়েছিল, আর তারপরে তুমি পরশুদিন যে কথাটা আমাকে বলেছিলে রামলাল বাবার চাষের জমির ওই ঢিপির কাছে, সেটাই তুমি বলেছিলে না? একটা যক্ষের বাচ্চাকে পুঁতে দেওয়া হয়েছিল, নিখোঁজ বাচ্চাটার চপ্পল আর থলি পাওয়া গেছিল। হ্যাঁ, আমিও শুনেছিলাম ওই ছেলেটাকে খোঁজার সময়ের অপচয়। ও যক্ষের শিকার হয়ে গিয়েছে। আমাদের লোকেরা যে বাচ্চাটাকে মেরে ফেলেছে, ওর মায়ের আত্মা কাউকে ছাড়বে না। গঙ্গা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, এইসব কথার উপরে কি বিশ্বাস করা যায়? বাস্তবে কি কি ভূত, শ্রাপ, যক্ষ হয়? যদি আমরা মানি যে ভগবানের অস্তিত্ব আছে, তাহলে এটাও বিশ্বাস করতে হবে যে শয়তানের অস্তিত্ব আছে। যদিও এই পৃথিবীটা অনেক আজব আর রহস্যময় প্রশ্নের আর শক্তি দিয়ে ভরা আছে, যেগুলো আমরা হয়তো কোনোদিনই বুঝবো না। এইসব শক্তির কি মুখোমুখি করা যাবে? কেউ কি আছে যে এটার মুখোমুখি হতে পেরেছে? এটা অত সহজ নয়। অনেক বছর আগে যখন আমাদের গ্রামে কমলা ভূতের জন্য সমস্যা হয়েছিল, ভূতেদের রাস্তার ওপারে থাকা মন্ত্র জানা কাকি এসেছিল। সে এসে সমস্যার সমাধান করেছিল। ও বেতাল মুকুট প্রাপ্ত অনেক শক্তিশালী তান্ত্রিকা, আর এক খুব ভালো তান্ত্রিকা। তার কাছে ভূত, পেট, পিশাচ, তান্ত্রিক আর জাদু শক্তিকে থামানোর জন্য বেতাল শক্তি আছে। এইভাবে গঙ্গা মায়ের কাছে ওই জায়গাটার কথা জেনে, যেখানে মন্ত্র জানা কাকি থাকছিল, একলাই ভূতেদের রাস্তা দিয়ে মহুয়া গ্রামের সীমানায় পৌঁছে যা কিছু হয়েছিল মন্ত্র জানা কাকিকে জানিয়ে দিয়ে, আমি তো কিছু বুঝতেই পারছি না কাকি। যদি এই কথাটা গ্রামের লোকেরা জানে, তাহলে আমাকে আর আমার পরিবারকে এই গ্রাম থেকে বার করে দেবে। কিন্তু কথাটা যদি এইভাবে লুকিয়ে রাখি, গ্রামবাসীদের জন্য বিপদ আসবে। এতদিনে একটা বাচ্চা নিখোঁজ হয়ে গেছে, কেউ জানে না বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে। মহুয়ার লোকেরা একবার এই মাটিটাকে রক্তদান করেছিল যাতে ওরা জীবিত থাকতে পারে। এখন যাকে পুঁতে দেওয়া হয়েছিল সে পুনর্জন্ম নেওয়ার চেষ্টা করছে। যদি এমন হয়, এটা খুবই বিপদ। এটা যে করে হোক থামাতে হবে। এমন বলে ওর সাথে মহুয়া থেকে বেরিয়ে পড়ে, কিন্তু অন্ধকার হয়ে গিয়েছিল। ভূতেদের রাস্তা আরো ভয়ানক হয়ে উঠেছিল। বাড়ি গিয়ে দেখলো ওর স্বামী ওখানে ছিল না। ছেলে গভীর নিদ্রায় ঘুমিয়েছিল। বিছানার তলায় খুঁজে দেখলো ঢিপিতে পাওয়া ওই খেলনাটাও ছিল না। কাকি, ওই খেলনাটা এই বিছানার তলায় স্বামী লুকিয়ে রেখেছিল, কিন্তু এখন আর পাচ্ছি না। ওরা দুজনে ওখান থেকে চলে যায়। আর যখন জমিতে গিয়ে দেখে মহাদেব ঢিপিটার কাছে বসেছিল,
ঢিপিটার ওপরে কাঠের খেলনাটা হাওয়ায় ভাসছিল। এখানেই আছি মা, মা জেগে গেছে, মা সব মনে আছে, মায়ের নিজের রক্ত মনে আছে।